হ্যালো ডিয়ার, আশা করি সবাই খুব ভালো আছো আর সবাই খুব পড়াশোনা করছো। তো ভিডিও থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো যে আজকে ক্লাসটা কিসের উপর। আজকে ক্লাসটা ডব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের উপর। কিন্তু এই ক্লাসটা সমস্ত ছাত্রছাত্রী যারা স্কুল কলেজে পড়ছো তারাও দেখবে, আর যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছে তারা তো দেখবেই। সামনে ডব্লিউবিসিএস এর পরীক্ষা আছে, আর তারপরে মার্চ মাসের 1 তারিখ থেকে গ্রুপ সি শুরু হচ্ছে। তোমাদের এসএসসির যে গ্রুপ সি আছে সেখানে কিন্তু এইরকম প্রশ্ন হুবহু পরীক্ষা আসবে, আর ডব্লিউবিসিএস পরীক্ষা তো আসবেই। তাহলে শুরু করা যাক আজকের প্রশ্ন। কেমন? দেখো, ডব্লিউবিসিএস মোস্ট ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স শুরু করি। দেখো, ফার্স্ট হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট গ্রুপ অফ ওয়ার্ডস। তো এখানটা কতগুলো এরকম ড্যাশ দেওয়া আছে, ব্ল্যাঙ্ক জায়গা দেওয়া আছে, আমরা নিচের অপশনগুলো দিয়ে সেটা ফিল আপ করতে হবে। এইটা এসেছিল ডব্লিউবিসিএস 2023-এ এসেছিল। দেখো, যখন এরকম 3-4টে যখন এরকম অপশন দেয়, আমি একটুখানি উপরে তুলি। দেখো এইখানটা এইটা একটা দুটো তিনটে চারটে ব্ল্যাঙ্ক আছে। তো যখন এরকম 3-4টে ব্ল্যাঙ্ক দেয় তখন আমাদের কোশ্চেন গুলো সলভ করা খুব ইজি হয়ে যায়। যদি একটা ব্ল্যাঙ্ক দিত, একটা ফাঁকা জায়গা দিত, তাহলে সেইটা আমাদের অ্যান্সার করতে বেশি কষ্ট হতো। যখন এরকম 3-4টে দেয় তখন ইজি হয়ে যায়, এই কারণে কারণ ওখানটা যদি আমরা অপশন এলিমিনেট করি তাহলে আরো তাড়াতাড়ি ইজি হয়ে যায়। দেখো বলেছে হি হ্যাজ ড্যাশ মিটিকুলাস ইন ড্যাশ দ্য প্রজেক্ট ড্যাশ রাইস টু ড্যাশ ইরেগুলারিটিস। আচ্ছা, ফার্স্ট যদি আমরা দেখি যে ইনের পরে যদি আমরা এখানটা কোনো ভার্ব বসাতে চাই তাহলে ফার্স্ট ভি1 প্লাস আইএনজি এই ফরমেশনে আমাদের বসাতে হবে। ইনের পরে যদি কোনো ভি1 যদি কোনো ভার্বের কোনো ফর্ম আমরা এইভাবে যদি বসাতে চাই তাহলে ভি1 আইএনজি। যেরকম মনে করো আই হেল্পড হিম ইন সলভিং দ্য প্রবলেম, আমি তাকে সাহায্য করেছিলাম প্রশ্নটা সলভ করতে। তাহলে দেখি এখানটা সেকেন্ড অপশন দ্বিতীয় নম্বরে কোথায় ভি1 আইএনজি আছে। তাহলে দ্বিতীয় নম্বরে ওভার সিন, তো এটা আমাদের অ্যান্সার হবে না। এখানটা ওভার শ, এইখানটা এইটাও অ্যান্সার হবে না। এইটা হচ্ছে ওভার সিন, এইটা অ্যান্সার হতে পারে। দেখি আর তারপরেরটা দেখি, এটা ওভার সি, এটা ভি1 আছে, তাহলে আমাদের এইটা হবে হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে বোঝা গেল এই অ্যান্সারটা করতে কতক্ষণ টাইম লাগবে। পরীক্ষায় যখন এরকম প্রশ্ন আসবে তোমরা ফার্স্ট কাজ থাকবে যে অপশন এলিমিনেট করে দেখি। অপশন এলিমিনেট করে যদি না হয় তখন মনে করো দুটো তিনটে অপশন একই রকম আছে, তখন যখন আমরা কনফিউজড হয়ে যাবো যে দুটো তিনটে অপশন একই রকম আছে, তখন আমরা গ্রামারের নিয়ম অ্যাপ্লাই করবো। দেখো, এবার এটা তো আমরা বুঝতেই পারলাম যে এইটা আমাদের অ্যান্সার হবে। এবার দেখি এটা মানে কি বলতে চেয়েছে। হি হ্যাজ ড্যাশ মিটিকুলাস, মিটিকুলাস যে কোনো বিষয় খুব যত্নশীল। ইন ড্যাশ দ্য প্রজেক্ট ড্যাশ রাইস টু ড্যাশ ইরেগুলারিটিস। যদি আমরা এবার আমরা তো বুঝতে পেরে গেলাম এটা ওভার সিং হয়, এবার এই অপশনটা বসাই। হি হ্যাজ নট বিন মিটিকুলাস, সে যত্নশীল ছিল না। ইন ওভারসিং দ্য প্রজেক্ট, আচ্ছা ওভারসিং মানে হচ্ছে কোনো বিষয় তদারকি করা, কোনো দায়িত্ব সহকারে আমি কোনো প্রজেক্টের উপর কাজ করছি সেটাকে বলে ওভারসি এক্সামিন করা, তদারকি করা, সেটাকে আমরা ওভারসি বলি। তো বলছে হি হ্যাজ নট বিন, সে দায়িত্ব এখানটায় মিটিকুলাস যত্নশীল ছিল না ওই প্রজেক্টটা দেখাশোনা করায়। গিভিং রাইস টু ড্যাশ ইরেগুলারিটিস, মেনি ইরেগুলারিটিস। আরেকটা ব্যাপার দেখো, ইরেগুলারিটিস এইটা কিন্তু আমাদের প্লুরাল ফর্মে আছে। ইরেগুলারিটিস এইটা কিন্তু কাউন্টেবল নাউন, তো কাউন্টেবল নাউন প্লুরাল ফর্মে ইরেগুলারিটিস আছে। তো কাউন্টেবল নাউনের আগে কখনো আমরা এইভাবে মাছ ইউজ করি না, সবসময় মনে রাখবে এইখানটা মাছ ইরেগুলারিটিস হয় না। মাছ কখন হয়? মাছ হয় কোনো যে জিনিস গোনা যায় না সেই জিনিসের আগে মাছ হয়। যেরকম মনে করো তরল পদার্থ, এটার আগে মাছ হয়। তারপরে মনে করো কোনো যে জিনিস গোনা যায় না সেই জিনিসের আগে আমরা মাছ করবো। তো এটা ইরেগুলারিটিস যেহেতু প্লুরাল ফর্মে আছে, কখনো এটা মাছ হবে না। এই অপশনটা এটা তো একদমই হবে না। দেখো তাহলে এবার দেখো আরো অপশন গুলো যদি আমরা দেখি। হ্যাজ নট, দেখো হ্যাভ হ্যাজ এর সাথে কখনো বিং আসে না। হ্যাভ হ্যাজ এইটার সাথে যদি কখনো আমরা আনতেই চাই, মনে করো হ্যাভ, এটা সারা জীবন মনে রাখবে, হ্যাভ হ্যাজ হ্যাড, এইটার পর যদি আমরা আনি তাহলে আমরা বিন আনতে পারি। বিন আনি, কখনো আমরা বিং আনি না। এইটা আমার এই চ্যানেলে ভয়েস চেঞ্জের উপর ক্লাস করা আছে, তোমরা ভয়েস চেঞ্জের ক্লাসটা একটু দেখে নেবে। কেমন? ভয়েস চেঞ্জ দেখলে, ওই ভয়েস চেঞ্জের ক্লাসটা দেখলে তোমরা বুঝতে পেরে যাবে কোথায় বিন ইউজ করবো, কোথায় বিং ইউজ করবে। কেমন? তো এইটা তো এখানটা তো এটা পরে বিং আসবে না, আর হ্যাভেজ এর পর এটা হ্যাভেজ এর পরও কোনো বি হয় না। তো এইটা এই অপশনগুলো এরকম হয় না। তো আমাদের বোঝা গেল যে এইটা আমাদের অপশন হবে হচ্ছে, এটা অপশন হবে হচ্ছে সি। এখানটা হ্যাভেজ এর পর আমরা নট বিন করব, এখানটা ইন ওভার সিং করব। আচ্ছা, গিভিং রাইস মেনি ইরেগুলারিটিস, এইভাবে আমরা করব। আমরা যদি সবকটা অপশন যদি নাও চেক করতাম, যদি শুধুমাত্র এই অপশনটা যদি চেক করতাম তাহলে দেখো তাহলে আমাদের অ্যান্সার চলে আসছিল। রাইট? আরো হচ্ছে ব্যাপার কি, হ্যাভের সাথে কখনো বিং ইউজ করি না, তো এটাও ইউজ করা যায় না। আরেকটা ব্যাপার শুধু নট। আচ্ছা,
মনে করো যদি হ্যাভ এর সাথে নট ইউজ করতাম তাহলে হয় আমাকে প্রেজেন্ট পারফেক্ট কিরকম ভাবে ইউজ করা যেতে পারে। মনে করো যদি এরকম একটা সেন্টেন্স লিখতাম যে আই আই হ্যাভ নট বট, BOUGHT, আই হ্যাভ নট বট দ্য বুক। এইভাবে একটা হ্যাভ এর পর নট আসতো, আরেকটা আসতো, এগুলো ভালো করে দেখে নাও। দেখো অ্যান্সার তো আমরা অনেক আগেই বের করে ফেলেছি, কিন্তু আমরা কেন বাকি অপশন গুলো কেন হবে না আমরা সেইগুলো একবার পরীক্ষা করি। কেমন? দেখো আই হ্যাভ নট নট দ্য বুক, মানে আমার ওই বইটা নেই। তাহলে আমরা যদি দেখি তাহলে হ্যাভেজ এর পরে যদি আমরা নট বসাতে পারি, তাহলে যদি বসাতে চাই তাহলে আমরা যদি V3 আনি, তো এখানে মিটিকুলাস যেটা অ্যাডজেক্টিভ ফর্মে আছে, তাছাড়া এইরকম একটা এরকম কোনো অবজেক্ট আনতে হবে আমাকে, তাহলে এখানে এটা সেটাও নেই, মিটিকুলাস অ্যাডজেক্টিভ পরে বাদ বাকি আলাদা বিষয়, কিন্তু আমরা তো নটের পরে অ্যাডজেক্টিভ বসাতে পারি না এই হ্যাভেজ এর সাথে। আচ্ছা, ওই জন্য তাহলে সব দিকে বিচার করলে আমাদের এইটা হবে কারেক্ট অ্যান্সার। তো এই আনসারটা বের করার জন্য মাত্র আমরা একটা অপশন আমরা চেক করেছিলাম। তাহলে এইটা চেক করতে পরীক্ষা কতক্ষণ টাইম লাগবে? তারপরে প্রশ্নটা দেখো, এটা এসেছিল 2023-এ, খুব ভালো প্রশ্ন। দেখো বলেছে চুজ দ্য কারেক্ট অপশন টু ফ্রেম এ কোশ্চেন ফ্রম দ্য ফলোইং সেন্টেন্স। দেখো চুজ দ্য কারেক্ট অপশন, এইখানটা যে অপশন গুলো আছে সেই অপশনগুলোর মধ্যে সঠিক একটা অপশন চুজ করতে হবে। টু ফ্রেম এ কোশ্চেন, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে। টু ফর্ম এ কোশ্চেন, এটা মানে হলো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আমাকে তৈরি করতে হবে ফ্রম দ্য ফলোইং সেন্টেন্স। আচ্ছা, এইখানে নিচের যে সেন্টেন্সটা আছে, হ্যাঁ, ফ্রম দ্য ফলোইং সেন্টেন্সে এইখানে নিচের আমার যে ইয়েটা আছে এটা ডিটো, মানে পরীক্ষায় যেরকম লিখেছি আমি ঠিক সেইভাবেই লিখেছি। তো ফ্রম দ্য ফলোইং সেন্টেন্স নিচের যে এইটা থেকে আমাকে একটা সেন্টেন্স চুজ করতে হবে ইউজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন। পাংচুয়েশন যেগুলো ফুল স্টপ, জিজ্ঞাসা চিহ্ন, যেটাকে আমরা ইন্টারোগেটিভ সাইন, এক্সক্লামেটরি সাইন, এগুলোকে আমরা বলি পাংচুয়েশন। এবার কমা, আরো অনেক কিছু আছে, ছোট হাতের বড় হাতের, তো যে পাংচুয়েশন অন্য একটা দিন দেখা যাবে। আচ্ছা, এবার দেখো প্রশ্নটা এরকম ছিল যে আই আস্কড হিম হোয়াই হি ওয়াজ নট ইন ক্লাস। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে সে কেন ক্লাসরুমে ছিল না। দেখো এইটা দুটো ভাবে আরেকটা প্রশ্ন হতে পারতো, এটা বলে দিত। আচ্ছা, আরেকটা ব্যাপার হলো আমরা জানি ন্যারেশন চেঞ্জের ব্যাপারটা। ন্যারেশন চেঞ্জ যারা দেখোনি এখনো, আমার এই চ্যানেলের লিংকে ন্যারেশন চেঞ্জের উপর ডিটেল ভিডিও করা আছে, তোমরা একটু দেখে নিও। এইবার দেখো, আচ্ছা এবার দেখো আই আস্কড হিম, আমি তাকে জিজ্ঞাসা করলাম হোয়াই হি ওয়াজ নট ইন ক্লাস। তো বাচ্চা বাচ্চা মানুষ বুঝতে পারবে যে এইটা কি ইনডিরেক্ট সেন্টেন্সে, এইটা আমাকে ইনডিরেক্ট সেন্টেন্সে দিয়েছে, বাদ বাকি যে চারটে অপশন দিয়েছে সেগুলো ডিরেক্ট সেন্টেন্সে দিয়েছে। অর্থাৎ এইটা ডিরেক্ট, এইটা থেকে আমরা পরীক্ষা এইটা করি, কখনো কখনো এটা থেকে এইটাও করি। এবার দেখা যাক এইটা থেকে যদি আমরা এইটা কনভার্ট করতাম, দেখো এইটা তো ফুল স্টপ আছে, তো এটা তো নিয়ম যে যখন আমরা ন্যারেশন চেঞ্জ করি আমাদের ডিরেক্ট সেন্টেন্সটা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকে, ইন্টারোগেটিভ ফর্মে থাকে, তাহলে ইনডিরেক্ট সেন্টেন্সটা আমরা অ্যাসাইটিভে নিয়ে আসি। এবার তাহলে দেখো আই আস্কড হিম, দেখো এখানে সবকটা আমি যদি অপশন বাদ দিই, এখানে সবকটা আই আস্কড হিম ঠিক আছে। হোয়াই ইউ নট, বাচ্চা বাচ্চা মানুষ জানে যে যখনই আমি কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ আমি কোনো প্রশ্নবোধক বাক্য তৈরি করব, ফার্স্ট ফার্স্ট দুটো ভাবে হতে পারে, একটা হচ্ছে আমার WH ওয়ার্ড প্লাস আমাদের অক্সিলারি ভার্ব হয়, এইটা একটা ফরমেশন। আবার কখনো অক্সিলারি ভার্ব দিয়ে আমরা সেন্টেন্স শুরু করি। এবার দেখো হোয়াই এর পর তো ইউ, তাহলে হোয়াই পর ইউ, তো এটা তো কোনো ফরমেশন আসে না, WH ওয়ার্ডের পরে আমাদের তো অক্সিলারি ভার্ব আসতে হবে, নাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় না, তো এই অপশনটা বাদ। দেখো হোয়াই ইউ এখানটা সেম, তো এই অপশনটা বাদ। এবার দেখো হোয়াই ইউ এখানটাও সেম, তো এখানটা এই অপশনটা বাদ। আমাদের অপশন পড়ে থাকলো কোনটা? অপশন ডি। এইভাবে আমরা পরীক্ষায় কোশ্চেন অ্যাটেন্ড করবো। কেমন? আগে আমরা অপশন এলিমিনেট করব। অপশন এলিমিনেট করলে তোমার প্রথম কথা হলো অপশন এলিমিনেট করলে তোমার সময় অনেকটা সেভ হবে, যে সময়টা তুমি অন্য প্রশ্নে ইউটিলাইজ করবে। আরেকটা ব্যাপার হলো অপশন এলিমিনেট করলে তোমার অ্যান্সারটা খুব কারেক্ট হবে। অপশন এলিমিনেট করলে অ্যান্সার কারেক্ট হতেই হবে। এইবার দেখো, এইবার যদি এইটা যদি আমরা করি কেন হবে এটা, আই আস্কড হিম, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম হোয়াই আর ইউ। তো বাচ্চা বাচ্চা মানুষ জানে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার জন্য আমাকে WH ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব আনলাম। তারপরে সাবজেক্ট, এখানটা সাবজেক্ট ইউ এখানটা আমরা আই আস্কড হিম, যদি আমরা ইউ করি তাহলে এখানটা হি আসবে ইউ। আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্স করার জন্য যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি নেগেটিভ থাকে, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি নেগেটিভ থাকে তাহলে আমরা কি করি, নাউনের আগে নট হয়, প্রোনাউনের পরে নট, নাউনের আগে নট হয় আর প্রোনাউনের পরে নট হয়। কি বললাম? নাউনের আগে নট আর প্রোনাউনের পরে। তো এখানে ইউ তো প্রোনাউন, তাই এর পরে নটটা হয়েছে। ইউ এর জায়গা মনে করো যদি ইউ এর জায়গা যদি রাম থাকতো, রামটা তো নাউন, তাহলে কিন্তু আমরা নটটা কিন্তু রামের আগে হতো। তো যেহেতু এখানে ইউটা প্রোনাউন, তাই প্রোনাউনের পরে নট হয়েছে। এখানটা নাউন থাকলে এটার আগে, নাউনের আগে আমাদের নটটা লিখতে হতো। মানে আমি একটু ডিরেক্ট
তোমাদের এই ইয়েটা কোশ্চেন, এই যদি এটা নাউন থাকতো কি বলতো, আমি একটু লিখে দেখিয়ে দিচ্ছি। তাহলে এটা এরকম হতো, হোয়াই ইজ, আচ্ছা এটা ঠিক আছে, হোয়াই ইজ নট রাম ইন ক্লাস, CLA ভালো করে দেখো, যখন আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স করব, যদি প্রোনাউন থাকে তাহলে এই প্রোনাউনের পরে নটটা হবে, আর যদি নাউন থাকে তাহলে নাউনের আগে নটটা হবে। এর বাদ বাকি যা আছে WH আর অক্সিলারি ভার্ব, WH আর অক্সিলারি ভার্ব সেম হবে, কিন্তু এই ক্ষেত্রে কি করব, প্রোনাউনের পরে নটটা করব আর নাউনের আগে নটটা করব। এইখানটা আর কেন হয়েছিল, ইউ এর জন্য হয়েছিল, এখানটা ইজ কেন হয়েছে, রামের জন্য হয়েছে, রাম সাবজেক্ট তারপরে সিঙ্গুলার নাম্বার, তাই আমরা এটা ইজ করেছি। তারপরে প্রশ্ন দেখো, হি ডিলস, WBCS 2020-তে মনে রাখবে প্রিপোজিশনের উপর একটা প্রশ্ন পরীক্ষা এসে বসে আছে, একটা না মিনিমাম দুটো আসবে। তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্লাস গ্রুপ ভার্ব তোমাকে মুখস্থ রাখতে হবে, জলের মতো, জলের মতো মুখস্থ পরীক্ষা এসে বসে আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর গ্রুপ ভার্ব। দেখো হি ডিলস, দেখো ডিলের সাথে সবসময় দুটো জিনিস মনে রাখবে, একটা ডিল ইন, ডিল ইন মানে হচ্ছে ব্যবসা করা, আর ডিল উইথ মানে হচ্ছে কারোর সাথে ব্যবহার, যেটাকে আমরা বলি বিহেভ। যখন কারোর সাথে আচরণ করার ক্ষেত্রে হয় তখন ডিল উইথ, আর ব্যবসা করার ক্ষেত্রে ডিল ইন। চোখ কান বুঝে দেখবে হি ডিলস ড্যাশ কসমেটিক গুডস, সে কসমেটিক গুডস এর ব্যবসা করে, তাহলে হি ডিলস ইন, ইন উইথ তো হবে, এটা উইথ হতো যখন যদি ব্যবহার করা মানে বিহেভিয়ার আচরণের ক্ষেত্রে আমরা উইথ করতাম, তো এখানে ব্যবসায় হি ডিলস ইন কসমেটিক গুডস। তারপরে বসে দেখো, while I dash in the library someone threw the ball through the window। বাহ খুব সুন্দর, দেখো ভালো করে বোঝো কনসেপ্টটা। অতীতে দুটি কাজ একই সাথে ঘটছে, মনে করো অতীতে দুটি কাজ একই সাথে ঘটছে, তাহলে একটা হবে পাস্ট কন্টিনিউয়াস আর একটা হবে সিম্পল পাস্ট। আরেকটা নিয়ম হচ্ছে, অতীতে একটি কাজ হয়ে যাওয়ার পর পরই আরেকটা কাজ শুরু হয়েছে, তখন একটি হয় সিম্পল পাস্টে আরেকটি হয় পাস্ট পারফেক্টে। ব্যাপারটা একটুখানি আমরা যদি নিয়মটা দেখি, মনে করো আমি যদি এক্সাম্পল দিচ্ছি, আমি, আচ্ছা এটা নিচে নিচে লিখি, হ্যাঁ দেখো, হ্যাঁ বাহ খুব ভালো করে, এই কনসেপ্টের উপর কিন্তু প্রশ্ন আসবেই পরীক্ষায়। দেখো যদি এরকম প্রশ্ন করা, আমি, যখন আমি পড়াশোনা করছিলাম তখন মা আমাকে ডেকেছিল। আরেকটা দেখো, আমি পড়াশোনা করার পর মা আমাকে ডেকেছিল। ভালো করে দেখো, একটা হচ্ছে যখন আমি পড়াশোনা করছিলাম তখন মা আমাকে ডেকেছিল, তাহলে দেখো যখনই পড়াশোনা করছিলাম, তাহলে পড়াশোনা যখন করছিলাম তখনই মা ডেকেছিল, এই দুটি ভার্ব একই সাথে হয়েছে। তো যখন এই দুটি ভার্ব একই সাথে হবে তখন একটি হবে পাস্ট কন্টিনিউয়াস আর একটি হবে সিম্পল পাস্ট। কেমন ভাবে আমরা লিখবো, এইটা ঠিক আমরা এইভাবে লিখবো, when I was studying, when I was studying, কমা দিয়ে mother called me, বোঝা গেল? তো যখন আমি পড়াশোনা করছিলাম, when I was studying mother called me, মা আমাকে ডেকেছিল। আচ্ছা আমি পড়াশোনা করার পর মা আমাকে ডেকেছিল, আচ্ছা আগে কোন কাজটা হয়েছে, আগে হয়েছে আমি পড়াশোনা করেছিলাম, ভালো করে দেখো, আমি পড়াশোনা করার পর মা আমাকে ডেকেছিল, আগে আমি পড়াশোনা করেছিলাম তারপরে মা আমাকে ডেকেছিল। তো যে কাজটা আগে হবে, যেটা আগে হবে সেটি আমরা, এটা বাচ্চাদের নিয়ম দেখো, যে কাজটা আগে হয় সেটি আমরা কি করি, সেটা আমরা পাস্ট পারফেক্ট করব, আর যেটি পরে হয় সেটি কি করব, সেটি আমরা করব এইখানটা, এইটা হয়, এইটা সরি দেখো, দেখো এইটা আমরা কি করব, এইটা হয় সিম্পল পাস্টে। খুব ভালো করে দেখো এই সেন্টেন্সটা আমরা কিভাবে লিখব, যে আমি পড়াশোনা করার পর মা আমাকে ডেকেছিল। দেখো পরে আফটার, পরে ইংলিশ আফটার,
খুব ভালো করে দেখো, পরীক্ষা কিন্তু এর উপরে একটা কোশ্চেন আসবেই। আফটার, আমরা যখন এই পাস্ট পারফেক্টটা লিখি, আফটারের পরে লিখি, বিফোরের আগে লিখি। কিরকম? আফটারের পরে যদি লিখি আমি পড়াশোনা করার পর, তাহলে আই হ্যাড স্টাডিড, ডি STUDIED, মা আমাকে ডেকেছিল, মাদার কল্ড মি। বোঝা গেল? মাদার কল্ড মি আফটার আই হ্যাড স্টাডিড, আমি পড়াশোনা করার পরে মা আমাকে ডেকেছিল। এইগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে। দেখো এখানে দুটি কাজ, একটা কাজ আগে একটা কাজ পরে, ওই জন্য একটা হচ্ছে পাস্ট পারফেক্ট আর একটা হচ্ছে সিম্পল পাস্ট। পাস্ট পারফেক্ট কোনটা হবে? যেটা আগে হয়েছে, আমি পড়াশোনা করার পর, তাহলে আমি আগে পড়াশোনা করি তারপর মা ডেকেছে, পরে মা ডেকেছে, ওটা সিম্পল পাস্ট। সিম্পল পাস্টটা এইখানটা হবে আর পাস্ট পারফেক্টটা আমরা এইখানটা হবে। বোঝা গেল? এইটা হলো ব্যাপার। আচ্ছা, তাহলে যে এইটা নিয়মটা খুব মনে রাখবে, দুটি কাজ একই সাথে ঘটছে, একটি পাস্ট কন্টিনিউয়াস আর একটি সিম্পল পাস্ট। একটি কাজ হয়ে যাওয়ার পর আরেকটি কাজ হয়েছে, একটি পাস্ট পারফেক্ট আর একটা হবে সিম্পল পাস্ট। এইবার আমরা এই প্রশ্নটা অ্যাটেন্ড করি। দেখো প্রশ্নটা এরকম ছিল যে হোয়াইল আই, তাহলে হোয়াইল যখন আমি লাইব্রেরিতে বসে পড়াশোনা করছিলাম, সামওয়ান, কেউ একজন একটা বল ছুড়ে মেরেছিল, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ফরমেশন যদি আমরা দেখি, হ্যাড বিন কোনোদিনই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মে আসে না। অ্যাম সিটিং, এ তো বাচ্চা বাচ্চা মানুষজনের প্রেজেন্ট। ওয়াজ সিটেড, এটা তো হবেই না। কন্টিনিউয়াস টেন্সে ভি অন আইএনজি, আমাদের অপশন হবে হচ্ছে এইটা, যে আই ওয়াজ সিটিং। তারপরে দেখো হোয়াইল আই ওয়াজ, হ্যাঁ, while I was sitting in the library, তারপরে বসে দেখো he solved the problem, he solved the problem, হ্যাঁ, he solved the dash problem দিয়েছে। এটা ডব্লিউবিসিএস 2020 এসেছে। দেখো যদি আমরা এইখানটা দায়ের পরে আমরা সুপারলেটিভ ডিগ্রি বসাই, তো দায়ের পরে সুপারলেটিভ ডিগ্রি বসাই, বাচ্চা বাচ্চা মানুষ এইটার অ্যান্সার করবে, সাব্বাস। যদি এইটার অ্যান্সার করে তাহলে পুরো পরীক্ষায় জিরো, এইটা কখনোই এইখানটা অ্যান্সার হবে না। দেখো দায়ের পর সুপারলেটিভ ডিগ্রি তো আইএসটি সুপারলেটিভ ফর্মে না, এইটা অ্যান্সার কখনোই হয় না। এইটা বলেছে যে আচ্ছা এই হার্ডলি মানে জানো কি? হার্ডলি মানে প্রায় না। যদি আমরা এইটা হার্ডলিটা যদি আমরা ইউজ করি, হার্ডলিটা আমাদের এইভাবে করতে হয়। দেখো দেখো হার্ডলিটা আমাদের এইভাবে করতে হয়। যদি আমরা লিখি আই হার্ডলি, HARDLY, আই হার্ডলি নো, আই হার্ডলি নো হিম, এটা মানে কি জানো? আমি তাকে প্রায় জানি না, একদম নাকে বরাবর। যে হার্ডলি নো মানে প্রায় আমি তাকে জানি না, এরকম টাইপের। অনেক সময় বলছে ওর সম্পর্কে, কিন্তু আমি ঠিক মনেই করতে পারছি না, আমি তো তার সম্পর্কে জানিই না কিছু, এরকম টাইপের। আই হার্ডলি নো মানে তাকে আমি প্রায় জানি না, নেগেটিভ সেন্সে আমরা হার্ডলি আসে। হার্ডলি তো কখনো এইখানটা আসবেই না, এইখানটা কি আসবে? এইখানটা হার্ড আসবে। এইবার দাদা যদি এরকম থাকতো যে হার্ডার, হার্ডেস্ট, তখন আমরা এখানটা হার্ডেস্ট বসাতাম। কিন্তু হার্ডের তো সুপারলেটিভ ডিগ্রি না এখানে একটাও, এখানটাতে হার্ডলি, ওইটা ওরা হার্ডলিটাকে আইএসটি দিয়ে করেছে, তো এইটা তো কখনো এটা হয় না। কেমন? তাহলে এইটা করবো হি সলভ দা হার্ড প্রবলেম, কখনো হার্ডলিস্ট প্রবলেম। হার্ডলি আমরা এইভাবে ইউজ করি। বোঝা গেল? তারপরে প্রশ্ন দেখো নাম্বার 6, কনভার্ট দ্য গিভেন সেন্টেন্স ইনটু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। এইটা কিন্তু পরীক্ষা আসবে, এটা 2019 সালে এসেছিল, তারপরে অনেক কটা বছরে এরকম এই প্রশ্নটা এসেছিল যে তোমাকে এরকম একটা অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে দেবে, সেটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে। আচ্ছা দেখো যদি এইটা যদি আমাদের পরীক্ষা যদি করতে হয়, আমরা কিভাবে করবো? ফার্স্ট অপশনগুলো বাদ দিই। দেখো যদি আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হয়, বাচ্চা বাচ্চা মানে জানা WH যদি থাকে, তো এখন সবকটা WH আছে, এইখানে যদি WH থাকে তারপরে অক্সিলারি ভার্ব আসবে। দেখো এখানে WH অক্সিলারি ভার্ব, WH অক্সিলারি ভার্ব, WH অক্সিলারি ভার্ব, এইটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখানটা ওই নিয়মটা অ্যাপ্লাই হলো না। এবার দেখো আই উইল মিট ইউ এট দ্য ট্রেন স্টেশন, আমি তোমার সাথে মিট করব ট্রেন স্টেশনে। অ্যাকচুয়ালি এখানে যে কটা অপশন দিয়েছে না, এই একটা অপশনে এটা কারেক্ট অ্যান্সার হয় না, এর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার একটা অপশনে হয় না। বলছে আমি তোমার সাথে মিট করবো ট্রেন স্টেশনে, এখানটা বলছে যে তুমি কখন মিট করবে, তুমি না, ব্যাপারটা কি এখানটা সাবজেক্ট কি আমি, আই উইল মিট ইউ, তো আই উইল মিট ইউ এখানটা প্রশ্ন উচিত ছিল, প্রশ্নটা হওয়া উচিত ছিল আই দিয়ে। যাই হোক সে আই দিয়ে করেনি, ইউ দিয়ে করেছে, ওরা এইটাকে ধরে করেছে, এইটাকে ধরে করেছে, ভুল নয়। কি বলবো যে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা ওরা এখানটা দেয়নি, যে অ্যান্সার গুলো দিয়েছে সেগুলোর মধ্যে আমাকে বাঁচতে হবে। হোয়েন উইল ইউ মিট মি, দেখো যদি আমরা এখানটা অ্যাট দ্য ট্রেন স্টেশন মানে কি একটা জায়গা, হোয়েন মানে কি কখন, তো এখানটা কোথাও বলে দিয়েছে যে কখন,
এখান থেকে কোথাও টাইম বলে দিয়েছে যে আমি বিকেল 5টার সময় কি সন্ধ্যের সময় মিট করবো? তো বিকেল 5টার সময় সন্ধ্যের সময় মিট করবো কোথাও বলেনি, তাহলে তো হোয়েন দিয়ে এখানটা আমার কখনো কোশ্চেন হতেই পারে না। দেখো হাউ, এখানটা বলেছে আমি তোমার সাথে মিট করবো ট্রেন স্টেশনে, বলেছে যে আমি কি বাসে করে মিট করবো না আমি ট্যাক্সিতে করে যাবো না বাইকে করে যাবো, বলেনি তো কিভাবে মিট করবো, তো এইটাও আমাদের অপশন হবে না। হোয়ার উইল ইউ মিট মি, বলছে তুমি কোথায় আমার সাথে মিট করবে, এইটা হচ্ছে কারেক্ট, কারণ বলছে স্টেশনে, তুমি আমার সাথে স্টেশনে মিট করবে, স্টেশনে মিট করবে, আমাদের অ্যান্সার হবে হোয়ার। বলছে হোয়ার, হোয়ার মানে কি কোথায়, কোথায় তুমি আমার সাথে মিট করবে, কোথায় তুমি আমার সাথে মিট করবে, অ্যান্সারটা কি আমি তোমার সাথে স্টেশনে মিট করবো, তাহলে এইটা হচ্ছে এইটার কারেক্ট ইন্টারোগেটিভ সেন্টেন্স। কান্ট ইউ মিট মি, কান্ট মানে কি তুমি কি আমার সাথে মিট করতে পারবে না, এইটার অ্যান্সার কি করে এইটা হতে পারে, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো এখানটা শ্যাল উইল ছিল, এখানে কি করে আমরা অন্য একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসবো, এটা তো হতেই পারে না। আমাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন মনে রাখবে, যখন আমরা কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স করি, যে টেন্সে থাকবে আমাকে সেই টেন্সেই রাখতে হবে, আমরা টেন্স পরিবর্তন করতে পারবো না, বোঝা গেল, যে টেন্সে থাকবে সেই টেন্সে রাখতে হবে, তো এইটা তো কখনো হতেই পারে না। তাহলে আমাকে যখন এরকম করে ইন্টারোগেটিভ সেন্টেন্স দেবে, আগে দেখতে হবে যে আমার যে অ্যান্সারটা এর মধ্যে কি বলে দিয়েছে, সময় বলে দিয়েছে না প্লেস বলে দিয়েছে না কি বলে দিয়েছে, এখানে প্লেস বলে দিয়েছিল, তাই প্লেস তো হোয়ার কি আমরা প্রশ্ন করবো, হোয়ার উইল ইউ মিট মি। তারপরে বসো দেখো, চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ, খুব সুন্দর, দেখো দ্য স্ক্রিপ্ট ইজ বিং রিটেন, তো এটা ফুল স্টপ হবে, ফুল স্টপ লেখা নেই, দেখো হ্যাঁ, দেখো যখন এরকম ভয়েস চেঞ্জ করতে দেবে আগে দেখতে হবে যে এটা কি অ্যাক্টিভ ভয়েস আছে না প্যাসিভ ভয়েস আছে, এইটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস। এবার কোন সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েসে আছে না প্যাসিভ ভয়েসে আছে, এটা আমরা কি দেখে বুঝবো, সেইটা বুঝবো আমরা টেন্সের কনস্ট্রাকশন দেখে। দেখো তাহলে এইখানটা যে টেন্সের কনস্ট্রাকশন আছে অ্যাম ইজ আর বিং ভিত্রি, তাহলে এইখানটা হচ্ছে এটি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ। এখন ব্যাপার হলো যে কন্টিনিউয়াস প্যাসিভ, প্যাসিভ তার মানে তো বাই রাম কি বাই শাম কিছু তো একটা লেখা থাকতো, এখানে কিন্তু কিছু লেখা নেই, কিছু লেখা নেই তাও সেন্টেন্স কনস্ট্রাক্ট হয়। মনে করো আমরা যদি এরকম একটা, এইটা করার আগে যদি আমরা এরকম একটা প্রশ্ন করি, দেখো দা স্টুডেন্ট, দ্য স্টুডেন্ট ওয়াজ পানিশড, PUNISHED, পানিশড, এটা কোন টেন্সের প্যাসিভ আছে, সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভে, কি দেখে বুঝলাম, ওয়াজ আর তার সাথে ভি3। তোমরা অবশ্যই আমার ভয়েস চেঞ্জ যে ভিডিওটা আছে সেটা অবশ্যই দেখে নিও। দ্য স্টুডেন্ট ওয়াজ পানিশড, ছাত্রটা শাস্তি পেয়েছিল। আচ্ছা এখানটা কি বাই র্যাম বাই শাম কিছু তো নেই, এখন প্রশ্ন হলো যে স্টুডেন্টকে কে শাস্তি দেয়, টিচার শাস্তি দেয়, শিক্ষক মশাই স্টুডেন্টদের শাস্তি দেয়, তাহলে আমরা এখানে কিছু অবজেক্ট নেই, কিন্তু আমরা এটা ধরে নেব দ্য টিচার, ধরে নেব দ্য টিচার, দ্য টিচার punished, PUNISHED, the teacher punished the student, এইটা হলো আমাদের কারেক্ট অ্যান্সার। প্যাসিভ ভয়েস থেকে আমরা অ্যাক্টিভ ভয়েসে করলাম, বোঝা গেল। সবসময় যে বাই রাম বাই শাম দেওয়া থাকবে, নাও থাকতে পারে, আমাকে আগে দেখতে হবে যে এটা কোন অ্যাক্টিভ না প্যাসিভ, এটা সিম্পল পাস্ট টেন্সে প্যাসিভে ছিল, কিছু দেওয়া নেই, কিন্তু দেখতে হবে এই ভার্বটা যেটা কে এক্সিকিউট করে, এই ভার্বটা স্টুডেন্টকে কে শাস্তি দেয়, টিচার শাস্তি দেয়। আমি এখানটা মনে করলাম এখানটা বাই দ্য টিচার লেখা ছিল, আমি এইটা ধরে নিয়ে করলাম যে দ্য টিচার পানিশড দ্য স্টুডেন্ট, বোঝা গেল। ঠিক সেম নিয়ম হচ্ছে এখানটা, দ্য স্ক্রিপ্ট ইজ বিং রিটেন, দেখো প্রথম কথা যদি আমরা অপশন বাদ দিই, যদি অপশন বাদ দিই কত তাড়াতাড়ি হবে, দেখো দ্য স্ক্রিপ্ট ইজ বিং রিটেন, তাহলে উইল বি, আমরা ভয়েস চেঞ্জ কি জানি, ভয়েস চেঞ্জ করার সময় যেই টেন্সে থাকবে সেই টেন্সের প্যাসিভ ভয়েস করব, আছে তো ইজ বিং, তাহলে উইল করতে আসলো, এইটা তো হবেই না। রাইট দ্য স্ক্রিপ্ট, এটা তো হবেই না, কারণ আছে তো এটা অ্যাসাইটিভ সেন্টেন্সে, অ্যাসাইটিভ সেন্টেন্সে প্যাসিভ ভয়েস আছে, তো আমরা এইটা কি করে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে নিয়ে যাই, এটাও হবে না। এইবার দেখো এইটা যদি আমরা এইটা করি, হ্যাভ বিন আছে তো প্রেজেন্ট পারফেক্ট, এই আছে তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি করে হবে, এটাও হবে না। অপশন কি করে থাকলো, এইটা হলো অপশন করে থাকলো। তুমি যদি এইটার সঠিক গ্রামারের নিয়মটা যদি তুমি নাও জানো, মনে করো এইটার প্যাসিভ ফর্ম তুমি করতে পারছো না, তাও তোমার অ্যান্সার কারেক্ট হবে, বোঝা গেল। যে অপশন এলিমিনেট করার এই নিয়মটা আগে শেখো, মনে করো তুমি এটা কারেক্ট অ্যান্সার, এইটা তুমি জানতেই না, কিন্তু বাদ বাকি অপশন গুলো বাদ দিলে এইটাই কারেক্ট অ্যান্সার তুমি করতে পারবে, বোঝা গেল। এইবার আমরা শিখি, দেখো এইখানটা বাই রাম বাই শাম দেওয়া নেই, কিন্তু ওরা এইখানটা দিয়ে ধরেছে, দিয়ে ধরা যায়, হ্যাঁ এইভাবে দিয়ে ধরা যায়। দেখো এইটা মনে করলাম তারা, তারা, এবার দেখো দের পর আর তো ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন সাবজেক্ট অ্যামিজা V1 ING, সেটাও ঠিক আছে, রাইটিং, এইখানটার অবজেক্টটা দ্য স্ক্রিপ্ট, দ্য স্ক্রিপ্ট এখানটা আসলো, বোঝা গেল। তারপরে বসে দেখো, চুজ দ্য অপশন দ্যাট কারেক্টলি চেঞ্জেস দ্য ফলোইং সেন্টেন্স ইনটু ইনডিরেক্ট স্পিচ, একদম প্লেন একটা ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে,
তারপর দেখো, যদি আমরা এটা ন্যারেশন চেঞ্জ করি, যখন তোমাকে এরকম ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ যখন দেবে, সোজা সাপটা কথা, আগে তুমি অপশন এলিমিনেট করবে। দেখো, হি সেড আই উইল গো দেয়ার টুমোরো। দেখো, প্রথম কথা এখানটা সেড, সেড সেড কিসে আছে? সিম্পল পাস্টে আছে। তো সেড পাস্ট টেন্সে আছে, তাহলে টুমোরো অবশ্যই দা নেক্সট ডে হবে, দা নেক্সট ডে অথবা দা ফলোইং ডে। এখানে টুমোরো, তাহলে দা নেক্সট ডে বা দা ফলোইং ডে হবে। এখানটা এইটা অপশন হবে না, এইটা অপশন হবে না, আফটার টুডে এইটা হবে না, এইটা হবে অ্যান্সার দা নেক্সট ডে। তাহলে আমার এইটা হবে কারেক্ট অ্যান্সার। কত সুন্দর। এইবার আমরা দেখি এইটা কেন হলো। হি সেড দ্যাট আই উইল, আই মানে কি এখানটা? হি। শ্যাল উইল থাকলে সিম্পল পাস্টে যদি রিপোর্টিং ভার্বটা যদি সিম্পল পাস্টে থাকে, এটা শ্যাল উইল থাকলে আমরা উড করব। উডের পরে গো হয়, বাচ্চা বাচ্চা মানুষ হলে দেয়ার টুমোরো দা নেক্সট ডে। বুঝে গেল? এইটা হলো আমাদের কারেক্ট অ্যান্সার। তারপরেরটা দেখো, convert the given sentence into an interrogative sentence and see below the correct option. কনভার্ট দ্য গিভেন সেন্টেন্স ইনটু অ্যান আচ্ছা, একদম সেম জিনিস, জাস্ট ওরা এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে করতে হবে, তার জন্য ঘুরিয়ে পেয়েছি, এত সুন্দর করে লিখেছে যে কনভার্ট দ্য গিভেন সেন্টেন্স, নিচের এই সেন্টেন্সটা কনভার্ট করো ইনটু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে, এন্ড সি, এবং দেখো বিলো দ্য কারেক্ট অপশন, নিচের অপশন থেকে একটা কারেক্ট, নিচে অনেকগুলো অপশন দেওয়া আছে, সেখান থেকে একটা কারেক্ট অপশন। এটা দেখো ডব্লিউবিসিএস 2020 এসেছিল। তো এর আগেও কিন্তু আমরা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স করলাম, দেখো এটা 2020 এসেছিল। ভালো করে কিন্তু এটা দেখো, এটা পরীক্ষা আসবে তোমাদের এবার একটা। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। খুব সুন্দর। দেখো, তার আগে তোমাদেরকে একটা নিয়ম শেখাই। মনে করো যদি এরকম একটা প্রশ্ন সেন্টেন্স থাকে, রাম ইজ এ গুড বয়, মানে কি? রাম হলো একটি ভালো ছেলে। তোমাকে এটা প্রশ্ন করতে দিয়েছে, তো তোমাকে যখন এটা প্রশ্ন করতে দিবে, তুমি এইভাবে করবে, ইজ নট রাম এ গুড বয়। এইটা হলো তোমার কারেক্ট অ্যান্সার। এখন আমার কথা হলো যে এই নট কোত্থেকে আসলো, নট কেন আসলো বলছি। প্রথম কথা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার জন্য এই অক্সিলারি ভার্বটা আমরা বাইরে নিয়ে আসবো। তারপরের নিয়ম, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটা হ্যাশসূচকে থাকে, হ্যাশসূচক মানে অ্যাফার্মেটিভ, যদি এইটা অ্যাফার্মেটিভে থাকে তাহলে এটা নেগেটিভ হবে, আর যদি এইটা নেগেটিভে থাকে তাহলে এটা অ্যাফার্মেটিভ হবে। তাহলে এটা তো অ্যাফার্মেটিভে আছে, হ্যাশসূচক আছে, হ্যাশসূচক আছে, তাহলে তাই এটা নট আছে। যদি মনে করো এই সেন্টেন্সটা যদি এরকম থাকতো যে রাম ইজ নট এ গুড বয়, এরকম আছে, তাহলে আমরা এইটা কি করতাম, ইন্টারোগেটিভ বলে কি করতাম, তাহলে আমরা করতাম ইজ রাম এ গুড বয়। ভালো করে দেখো, সরি এটা ইন্টারোগেটিভ সাইন হয়। দেখো, তাহলে এইটাকে, এটা রাম ইজ নট এ গুড বয়, এটা কি নেগেটিভ ছিল? তো যখন আমার অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি নেগেটিভ থাকে, তাহলে আমরা যখন ইন্টারোগেটিভ করব সেটা অ্যাফার্মেটিভ হয়ে যাবে, তখন ইজ রাম এ গুড বয়। আর যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি হ্যাতে থাকে, মানে অ্যাফার্মেটিভে থাকে, তাহলে আমরা এটা নট নিয়ে আসবো। আর বাচ্চা বাচ্চা মানুষ জানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই নটটা নাউনের আগে হয়, প্রোনাউনের পরে হয়। আমরা এইটা আগের কোশ্চেনে শিখলাম, কেমন? এইবার তাহলে এখানটা দেখো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি খুব ভালো পলিসি। এবার তাহলে যখন আমরা ইন্টারোগেটিভ করবো, আমাকে নট আনতে হবে, কারণ এখানটা কোথাও নট নেই, নেগেটিভ নেই, আমাকে একটা সেন্টেন্সটা নেগেটিভ বানাতে হবে। ফার্স্ট দেখো, ইজ অনেস্টি দ্য বেস্ট, এই সেন্টেন্সটা তো কারেক্ট, এটা রিয়েলি ইজ অনেস্টি দ্য বেস্ট পলিসি, এটা কারেক্ট সেন্টেন্স, কিন্তু আমার এইখানটা উত্তরটা কিছু হ্যাতে ছিল, তাহলে আমার প্রশ্নটা কিছু নেগেটিভ হবে, এখানে কোনো নেগেটিভ কোথাও নেই। ইজ অনেস্টি দ্য বেস্ট পলিসি, এইটা হলো আমাদের কারেক্ট অ্যান্সার। কেন কারেক্ট অ্যান্সার? এটা হ্যাতে ছিল, এটা নাতে আনা হলো, তারপরে ইজ, আমরা এখানটা ইজ ঠিক আছে, অনেস্টি নাউনের আগে আমরা নট করেছি, নাউনের আগে নট ঠিক আছে, এটা যদি প্রোনাউন হতো তাহলে আমরা এর পরে নট করতাম, তাহলে ইজ নট অনেস্টি দ্য বেস্ট পলিসি, এটা হলো কারেক্ট অ্যান্সার। ইজ অনেস্টি নট, নাউনের আগে নট বসাই, নাউনের পরে না, তো এইটা কখনোই এখানটা হয় না। হোয়াই ইজ অনেস্টি বেস্ট পলিসি, এটা তো কখন হতেই পারে না, যে কেন অনেস্টি কেন বেস্ট পলিসি, এটা তো হতে পারে, কারণ এটা এক্সপ্লেনেশন এখানে দেওয়া নেই, এখানটা একটা স্টেটমেন্ট দেওয়া আছে, এইটাও কারেক্ট। দেখো, হোয়াই ইজ অনেস্টি দ্য বেস্ট পলিসি, কোশ্চেনটা তো কারেক্ট, কিন্তু এটা এইটার এগেইনস্টে এইটা ভুল। আবারও বলছি, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফরমেশনটা, হোয়াই ইজ অনেস্টি দ্য বেস্ট পলিসি, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কারেক্ট, কিন্তু এই সেন্টেন্সের রেসপেক্টে এইটা ভুল, কারণ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এখানটা কোথাও বলেনি যে অনেস্টি কেন বেস্ট পলিসি, শুধু বলেছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এইটা ইন্টারোগেটিভ করলে আমাদের এইটাই হয়। এইভাবে কিন্তু পরীক্ষা একটু বুঝে বুঝে করবে, কেমন? তারপরে দেখো, চুজ দ্য কারেক্ট ইনডিরেক্ট স্টেটমেন্ট, একদম সেম জিনিস। দেখো, আচ্ছা,
এটা ডব্লিউবিসিএস 2020-তে এসেছিল। তো দেখো হি সেড গ্রাস ইজ গ্রিন। প্রথম কথা বলি, এখানে সবকটা অপশনই ভুল। এখানটা সবকটা, এটা পরীক্ষা 2020-তে এসেছিল, এই ওরা যে অ্যান্সার গুলো দিয়েছে অ্যান্সার গুলোই ভুল দিয়েছিল। কি করা যাবে, দেখো ভুল অ্যান্সারের মধ্যে কারেক্ট করতে হবে। অ্যান্সারটা কেন ভুল? প্রথম কথা হলো সেইডের পরে যদি কোনো অবজেক্ট না থাকে আমরা টোল্ড করতে পারি না। আবারও কি বললাম, নারেশন চেঞ্জ করার সময় এই সেইডের পরে যদি কোনো অবজেক্ট না থাকে, মনে করো যদি এরকম থাকতো, হি সেড টু মি, তারপরে কমা দিয়ে ডট ডট করে দিয়ে তারপর যা আছে তাই লেখা আছে, তাহলে আমরা এই সেড চেঞ্জ করে টোল্ড করতে পারতাম। কিন্তু এখানে সেইডের পরে কোনো অবজেক্ট নেই, তাহলে সেইডের পরে কোনো অবজেক্ট না থাকলে টোল্ড করা যায় না। তখন সেইডের পরে সেইডই থাকে। সেইডের পরে যদি অবজেক্ট থাকে তাহলেই টোল্ড হয়, সেইডের পরে যদি অবজেক্ট না থাকে তাহলে সেইডই থাকে। ওরা চারটে অপশনই টোল্ড দিয়েছিল। কি করা যাবে, ভুল করেছিল, বা ভুলের মধ্যে ঠিকটা আসতে হবে। দেখো হি টোল্ড দ্যাট গ্রাস ইজ গ্রিন, ঘাস হলো সবুজ। দেখো আমরা কি জানি যে এই রিপোর্টে, এটাকে তো রিপোর্টেড স্পিচ বলে না। তোমরা আমার চ্যানেলে যে ন্যারেশন চেঞ্জের যে ভিডিওটা করা আছে, ক্লাসটা করা আছে, তোমরা অবশ্যই দেখে নিও। তো বলছে যে সেড, এইটা তো রিপোর্টিং ভার্ব আছে, তো রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচে টেন্সের পরিবর্তন হয়, এটা বাচ্চা বাচ্চা মানুষ জানে। আরেকটা নিয়ম আছে যে এই রিপোর্টেড স্পিচটা যদি চিরন্তন সত্য হয়, মানে এটা মনে করো 1947 সালেও ঠিক, আজ 2025-26 সালেও ঠিক, আর মনে করো 2050 সালেও ঠিক, যখন চিরন্তন সত্য হয় তখন এইটা টেন্সের পরিবর্তন হবে না, এটা পাস্ট টেন্সে থাকা সত্ত্বেও। তাহলে দেখো এটা তো চিরন্তন সত্য, যে ঘাস সবুজ, ঘাস তো সারা জীবনই সবুজ হয়, তাহলে আমাদের এইটা টেন্সের পরিবর্তন হবে না। তাহলে হি টোল্ড দ্যাট গ্রাস ইজ গ্রিন, আমাদের এইটাই হবে কারেক্ট অ্যান্সার। দেখো গ্রাস ওয়াজ গ্রিন, এটা তো হবে না, চিরন্তন সত্য, টেন্সের পরিবর্তন করা যায় না। হ্যাড বিন আবার কি করে আসলো, আবার উইল বি আবার কি করে আসলো, এটা তো হতেই পারে না। তাহলে আমরা যদি এইটা যদি করি, অপশন এলিমেন্ট করতাম, অপশন গুলো খুব মানে এমন ভাবে অপশন গুলো ওরা সেট করেছে, অপশন গুলো এলিমিনেট করলে আমাদের আরামসে অ্যান্সার হয়ে যায়। হ্যাঁ, অপশন গুলো যদি আমি এলিমিনেট করি, একটাও কাছাকাছি কোনো অপশন দেয়নি। যাই হোক, তাহলে হবে হি টোল্ড দ্যাট গ্রাস ইজ গ্রিন, গ্রাস ইজ গ্রিন, গ্রাস ইজ গ্রিন। এইটা টেন্সের পরিবর্তন হয়নি, কারণ এটা চিরন্তন সত্য। বোঝা গেল? আচ্ছা, তার 10টা প্রশ্ন হয়ে গেল। আমরা এরকম আরো 10টা প্রিভিয়াস ইয়ারের মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেন আছে, সেই 10টা কোশ্চেন আমরা পরের ক্লাসে প্র্যাকটিস করব। তোমরা অবশ্যই এই ক্লাসটা কিন্তু একদম, যদি কোনো দেখার ইয়ে থাকে, তোমরা আবার প্রথম থেকে শেষ পর্যন্ত আবার তুমি ক্লাসটা দেখে নিও। আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের যদি কোনো টপিকের উপর যদি তোমাদের কোনো ভিডিও দরকার হয়, কোনো ক্লাস দরকার হয়, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের এই টপিকের উপর তোমাদের কোনো ভিডিও দরকার আছে। আচ্ছা, তাহলে মন দিয়ে পড়াশোনা করো। আমাদের তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, কেমন? ও আরেকটা কথা, তুমি এই চ্যানেলটা নতুন চ্যানেল, তোমরা সবাই একটুখানি শেয়ার করে দিও যে তোমাদের বন্ধুদের মধ্যে, আর শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করো, তাহলে তোমাদের শেয়ার সাবস্ক্রাইব যত করবে এই চ্যানেলটা তত তাড়াতাড়ি গ্রো করবে, কেমন? আর তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। ঠিক আছে, তাহলে মন দিয়ে পড়াশোনা করো। আমাদের দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে।